আর একটা ব্যাপার যেটা অভিভাবকরা বারবার ভুল করেন, তারা তাদের ছেলেদের ভবিষ্যৎ প্ল্যানিংয়ের সময়, ফিউচার প্ল্যানিংয়ের সময়, তাদের পড়াশোনার প্ল্যানিংয়ের সময়, টিচার প্ল্যানিংয়ের সময় যে ছেলেগুলো জয়েন্ট এন্ট্রান্সে বা নিটে সফল হয়েছে তারা কি করেছে সেটা দেখেন। আচ্ছা, নিটে এই ছেলেটা ভালো র্যাঙ্ক করেছে, এই টিচারের কাছে পড়ে, ওই টিচারের কাছে পড়ে, এই জায়গায় ফিজিক্স চালাতে পড়ে, এখানে পড়ে, তাহলে আমি আমার ছেলেকে এই করবো, এই তাহলে ফিজিইতে দেবো, এই দেবো, এই দেবো, এই দেবো, এই দেবো। এটা খুব মারাত্মক ভুল। মারাত্মক ভুল এই কারণে, এটা আমি বারবার করে বলেছি। আপনি শিখবেন যেসব ছেলেরা নিটে পায়নি, জেইতে পায়নি। আপনি যদি চান আপনার ছেলে নিটে পাক বা জেইতে পাক, তো নিট নিয়ে আমি বলছি, নিটে ভালো র্যাঙ্ক করেছে এরকম 5টা ছেলের গার্জেনের সাথে বা তাদের সাথে কথা বলুন, আর নিট পায়নি এরকম আরও 10টা ছেলের সাথে কথা বলুন যারা হয়তো তথাকথিত ক্লাসে ভালো রেজাল্ট করতো। আপনি একটা জিনিস খুব অবজার্ভ করতে পারবেন যে সবাই একই জায়গায় পড়েছিল, একই টিচারের কাছে গেছিলো, একই ফিজিক্স চালা করেছে, একই করেছে, ওই 5জন পেয়েছে, বাকিরা পায়নি। তো তার মানে কি দাঁড়ালো? আপনার মোটা, আমি জানি আপনার মাথায় বুদ্ধি মোটা, তা সত্ত্বেও আপনার এই মোটা মাথাতেও একটা জিনিস ঢোকা উচিত যে যেসব ছেলেরা সফল হয়েছে তারা যা করেছে সেগুলো করেও কিন্তু 99% বা 98% পায়নি, এবং সংখ্যাতত্ত্বের নিয়মে আপনার ছেলের ওই 98% না পাওয়ার দলের সম্ভাবনায় বেশি, যদিও ওই ছেলেগুলো যেটা করেছে আপনার করতে যান। তাহলে আপনাকে কী করতে হবে? আপনাকে বুঝতে হবে যে ছেলেগুলো পেয়েছে তারা কি করেছে, আর যে ছেলেগুলো পায়নি তারা কি করেনি। এই দুটোর মধ্যে পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। সেটা করতে গেলে দেখতে পাবেন যে যারা পেয়েছে তারা সেলফ স্টাডির জন্য অনেক বেশি সময় দিত, তারা মক টেস্টের জন্য অনেক বেশি সময় দিত, তাদের টিচারের সংখ্যা অনেক কম ছিল, এবং তারা জুডিশিয়াসলি তাদের কাছে দেখে আপনি জিজ্ঞাসা করে আপনারা শুধু 3টে প্যারামিটারের উপর বলবেন যে 1, বেসিক ক্লিয়ার করাটা কত দরকার, 2, যে তারা কতটা সময় সেলফ স্টাডি করেছে ভার্সেস কতটা টিচারের উপর ডিপেন্ডেন্ট করেছে, নিজের পড়াশোনা করাটা কতটা জরুরি দরকার, 3, তারা কতটা রেট্রোস্পেকশন করেছে। মানে রেট্রোস্পেকশনের ক্ষেত্রে একটা সেকেন্ড ব্রেন বলে একটা ব্যাপার চলে আসে। সেকেন্ড ব্রেনটা যারা জীবনে সফল হয় তাদের মধ্যে সেকেন্ড ব্রেনটা, সফল এবং ব্যর্থ হওয়ার মধ্যে সবচেয়ে, যদি কেউ যদি বলে যে কী করে বিপ্লব পাল বুঝতে পারে যে এই লোকটা সফল হবে, এই লোকটা ব্যর্থ হবে, আমি বলবো অ্যাকাডেমিক্যালি বা এতে, খুব সিম্পল। আমি অ্যাকচুয়ালি দেখি কার সেকেন্ড ব্রেনটা বেশি অ্যাক্টিভ। বাচ্চাদের ক্ষেত্রে আমি সেটা দেখি, সেকেন্ড ব্রেন, কারণ বাচ্চাদের বড় হলো আর একটু সেকেন্ড ব্রেন কি ফার্স্ট ব্রেন সেকেন্ড ব্রেন, এটা আমার বই জীবন জীবিকাতেও লিখেছি বারবার করে, আমার অনেকগুলো এগেন বিপ্লব 2000 ইউটিউব চ্যানেলে ভিডিও বারবার দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ফার্স্ট ব্রেন সেকেন্ড ব্রেন কি, যারা মেডিটেশন করে তারা জানে। একটা হচ্ছে অবজার্ভিং ব্রেন, যেটাকে আমরা সেকেন্ড ব্রেন বলি, আর ফার্স্ট ব্রেন হচ্ছে অ্যাক্টিভ ব্রেন। অর্থাৎ আমি যে কথা বলছি এটা আমার অ্যাক্টিভ ব্রেন, কিন্তু আমি কী কথা বলছি যখন ভাবছি যে আমাকে গালাগাল দিয়ে এটা ঠিক হলো কি না, এই হবে কি না, এই যে চিন্তা করছি, এটাকে বলে সেকেন্ড ব্রেন। অর্থাৎ একটা ব্রেন আছে আমাদের অ্যাকশন করে, আর একটা ব্রেন আছে আমাদের রেট্রোস্পেকশন করে, অর্থাৎ কন্টিনিউয়াসলি চিন্তা করতে থাকি যে ব্রেনটা বেসিক্যালি যে মানে অ্যাকশানটা কি ঠিক হলো না ভুল হলো, এবং অ্যাকশানটা করতে হবে। এই সেকেন্ড ব্রেনটা কিন্তু প্রতিটা দেখবেন যে বেসিক্যালি বিটুইন সাকসেস অ্যান্ড ফেলিওর, যে ছেলেগুলো অ্যাকচুয়ালি সাকসেসফুল হয়েছে তাদের সেকেন্ড ব্রেন অনেক বেশি অ্যাক্টিভ। কেন অ্যাক্টিভ? কারণ তারা যখন দেখছে তাদের কোনো ক্ষেত্রে রেজাল্ট বাজে এসছে, কোনো একটা টপিক উইক হয়ে গেছে, কোনো একটা জায়গায় বুঝতে পারেনি, তাদের সেকেন্ড ব্রেন তাদের অ্যালার্ট করে দিয়েছে, তাহলে এই বেসিকটা ক্লিয়ার করতে হবে, তাহলে এই করতে হবে। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আপনার ছেলের মধ্যে ওই সেলফ ড্রাইভটা না আসছে, সেকেন্ড ব্রেনের ওই সেলফ ড্রাইভটা না আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কিছু হবে না। সেই জন্য আমি আবার বলছি, আপনি যারা সফল তাদের কাছেও যান, যারা ব্যর্থ তাদের কাছেও যান, কিন্তু ব্যর্থদের কাছে না গেলে আপনি বুঝতে পারবেন না যে আপনার ছেলে যেটা করছে সেটা ব্যর্থদের দিকেই এগোচ্ছে। ওকে, দুটোই জানা দরকার।